নেতাজি সুভাষচন্দ্র বসুর অন্তর্ধান ভারতের ইতিহাসের সম্ভবত সবচেয়ে বড় অমীমাংসিত রহস্য। কিন্তু কি হবে যদি বলি এই রহস্যের সমাধান আসলে সরকারি ফাইলের মধ্যেই লুকিয়েছিল? আজ আমরা সেই সব গোপন নথি খুলে দেখব, যা এক অবিশ্বাস্য ষড়যন্ত্র আর বিশ্বাসঘাতকতার দিকেই আঙুল তোলে। সালটা ছিল ২০১৬। ভারত সরকার নেতাজি সংক্রান্ত ১০০টা গোপন ফাইল জনসমক্ষে নিয়ে আসে। আর ঠিক তখনই প্রায় ৭০ বছর ধরে চাপা থাকা একটা সত্যি সামনে এসে দাঁড়ায়, যা গোটা দেশকে নাড়িয়ে দিয়েছিল। বুঝতে পারছেন, এগুলো কোনো সাধারণ ফাইল ছিল না, এগুলো ছিল একটা ঠান্ডা মাথায় করা ষড়যন্ত্রের ব্লুপ্রিন্ট। আর সেই ফাইল থেকে যে প্রশ্নটা উঠে আসে সেটা এক কথায় বিস্ফোরক। স্বাধীন ভারত কেন তার সর্বশ্রেষ্ঠ নায়কের পরিবারের ওপর টানা ২০ বছর ধরে গোয়েন্দাগিরি চালিয়েছিল? যদি সরকার নিশ্চিতই থাকত যে নেতাজি আর বেঁচে নেই, তাহলে এই নজরদারির কারণটা কী ছিল? আচ্ছা, চলুন এই কেসটা নতুন করে খোলা যাক। তো আমাদের তদন্তের প্রথম সূত্র হল এই দীর্ঘ নজরদারি। এটা কিন্তু কোনো সাধারণ খোঁজখবর রাখা ছিল না, একদমই না। এটা ছিল রাষ্ট্রের মদতে চালানো একটা ব্যাপক জাসুসি অভিযান। এই টাইমলাইনটার দিকে একবার তাকান। ১৯৪৮ থেকে ১৯৬৮, টানা ২০ বছর। মানে জওহরলাল নেহরুর প্রধানমন্ত্রিত্বের সময় থেকেই ইন্টেলিজেন্স ব্যুরো বা আইবি নেতাজির পরিবারের ওপর কড়া নজর রাখছিল। একদিন বা এক মাসের ব্যাপার নয়, এটা ছিল ২ দশক ধরে চলা একটা পরিকল্পিত অপারেশন। আর তাদের পদ্ধতিগুলো শুনলে সত্যি গায়ে কাটা দেবে। দেশ বিদেশ থেকে আসা প্রত্যেকটা চিঠি, প্রত্যেকটা চিঠি খোলা হতো, তার কপি বানানো হতো, আর তারপর পরিবারের কাছে পাঠানো হতো। পরিবারের সদস্যদের ফোন লাইন ট্যাপ করা হতো। নেতাজির ভাইপো অমিয়নাথ বসু আর শিশির কুমার বসুর পেছনে সবসময় সাদা পোশাকের গোয়েন্দারা লেগে থাকত। আর সবচেয়ে লজ্জার বিষয়টা কি জানেন? এই সমস্ত গোপন তথ্য শেয়ার করা হতো ব্রিটিশ গোয়েন্দা সংস্থা MI5-এর সঙ্গে। ভাবুন, যারা একসময় ভারতের স্বাধীনতার বিরুদ্ধেই কাজ করত। একবার ভাবুন তো ব্যাপারটা, যে মানুষটা বলেছিলেন তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব, তার রক্ত দিয়ে কেনা সেই স্বাধীন দেশেই তার পরিবারকে কয়েদির মতো নজরে রাখা হয়েছিল। এর চেয়ে বড় পরিহাস আর কি হতে পারে বলুন? তাহলে আসল প্রশ্নটা হলো, কেন এই নজরদারি? ফাইলগুলো কিন্তু একটাই উত্তর দেয়: ভয়। চেটোচেবি রাজনীতিক ভয়। সরকারের ভয় ছিল যদি বাঘ ফিরে আসে তাহলে ক্ষমতার মসনদ টলে যাবে। তারা নেতাজির প্রত্যাবর্তনকে দেশের জন্য মঙ্গল হিসেবে দেখেনি, দেখেছিল নিজেদের রাজনৈতিক অস্তিত্বের সংকট হিসেবে। চলুন এবার এগোনো যাক আমাদের দ্বিতীয় সূত্রের দিকে। আর এই সূত্রটা আমাদের আরও গভীর, আরও অন্ধকার এক ষড়যন্ত্রের দিকে নিয়ে যাবে। বিষয়টা হল, নেতাজির সোভিয়েত ইউনিয়নে বেঁচে থাকার যে বিশ্বাসযোগ্য রিপোর্টগুলো এসেছিল, সেগুলোকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে উপেক্ষা করা হয়েছিল। দেখুন, একদিকে সরকার বছরের পর বছর ধরে ওই একটাই গল্প আমাদের শুনিয়ে গেছে, বিমান দুর্ঘটনার গল্প। কিন্তু অন্যদিকে তাদের নিজেদেরই গোয়েন্দা ফাইল, সেগুলো কিন্তু একেবারে উল্টো কথা বলছে। ১৯৪৮ সালের একটা রিপোর্টে পরিষ্কার বলা হচ্ছে নেতাজি রাশিয়ার সাইবেরিয়ার কোনো ক্যাম্পে বেঁচে আছেন, আর স্ট্যালিন তাকে হয়তো একটা রাজনৈতিক তুরুপে তাস হিসেবে ব্যবহার করতে পারেন। এই তথ্যগুলোকে শুধু যে উপেক্ষা করা হয়েছে তা নয়, এগুলোকে রীতিমতো ধামাচাপা দেওয়া হয়েছে। নেহরুর ঘনিষ্ঠ কূটনীতিক ড সত্যনারায়ণ সিনহা দাবি করেছিলেন যে তিনি সাইবেরিয়ার কুখ্যাত শ্রম শিবির বা গুলাগে নেতাজির বন্দী থাকার প্রমাণ পেয়েছিলেন। এমনকি মস্কোতে তখন ভারতের রাষ্ট্রদূত কে ছিলেন জানেন? নেহরুর নিজের বোন বিজয়লক্ষ্মী পণ্ডিত। শোনা যায় তাকেও এই বিষয়ে মুখ খুলতে বারণ করা হয়েছিল। আর সবচেয়ে অবাক করার মতো বিষয় হল, ১৯৪৬ সালে খোদ মহাত্মা গান্ধী জনসমক্ষে বলেছিলেন, আমি বিশ্বাস করি সুভাষ বেঁচে আছে এবং সে যথাসময়ে সামনে আসবে। ভাবুন তো, যদি জাতির জনক এমনটা বিশ্বাস করেন, তাহলে সরকার কেন তাকে খুঁজে বের করার বিন্দুমাত্র চেষ্টা করল না? যখন এতগুলো সূত্র থেকে, এতগুলো দিক থেকে প্রমাণ আসছিল, তখন এই সরকারি নীরবতার কারণটা কি? উত্তরটা হয়তো খুব সহজ, আবার খুব কঠিনও। হয়তো নেতাজির ফিরে আসাটা তৎকালীন রাজনৈতিক নেতৃত্বের জন্য খুব একটা সুবিধার ছিল না। জাতীয় স্বার্থের চেয়ে ব্যক্তিগত ক্ষমতার সমীকরণটাই হয়তো সেদিন বড় হয়ে উঠেছিল। আমাদের তদন্তের তৃতীয় সূত্রটা হল আজাদ হিন্দ ফৌজের সেই বিশাল কোষাগার, যা শুধু টাকা পয়সা ছিল না, ছিল দেশের স্বাধীনতার জন্য উৎসর্গ করা একটা স্বপ্ন, যা রহস্যজনকভাবে হাওয়ায় মিলিয়ে যায়। পরিমাণটা শুনবেন? আজকের বাজারে যার দাম কয়েক হাজার কোটি টাকা। প্রবাসী ভারতীয়দের রক্ত জল করা অর্থ, সোনা, হিরে সবই ছিল সেই তহবিলে। এটা কোনো সাধারণ তহবিল ছিল না,
এটা ছিল ভারতের মুক্তির স্বপ্ন, যা দিয়ে গড়া হয়েছিল সেই কোষাগার। বলা হয় এই বিশাল সম্পত্তি দুটো লোহার বাক্সে করে সেই বিমানে তোলা হয়েছিল। দুর্ঘটনার পর বাক্সগুলো নাকি উদ্ধার করে টোকিওতে পাঠানো হয়, আর সেখানেই টোকিও মিশনের আধিকারিক MA আইয়ার এবং রামামূর্তির মতো কিছু লোক সেই সম্পদ আত্মসাৎ করেন। আর সবচেয়ে বড় কথা কি জানেন? ভারত সরকারকে এই লুটের খবরটা দেওয়া হয়েছিল, কিন্তু তারা কিচ্ছু করেনি। আর এখানেই আসে একটা চাঞ্চল্যকর ফরেন্সিক প্রমাণ। নেতাজির তথাকথিত চিতাভস্মের সাথে যে সোনা পাওয়া গিয়েছিল, সেটা পরীক্ষা করে দেখা যায় ওটাকে এমন উচ্চ তাপমাত্রায় গলানো হয়েছিল যা কোনো বিমান দুর্ঘটনার আগুনে তৈরি হওয়া সম্ভবই নয়। এর মানে কি দাঁড়ায়? সোজা কথায় প্রমাণ লোপাট করার জন্য সোনাগুলো আলাদা করে গলানো হয়েছিল। এবার চলুন যাওয়া যাক তদন্তের একেবারে কেন্দ্রবিন্দুতে, সেই তথাকথিত বিমান দুর্ঘটনা, যা নিজেই একটা বিরাট ধাঁধা। সাক্ষীদের বয়ানে এত গরমিল ছিল যা এই টেবিলটা দেখলেই পরিষ্কার হয়ে যাবে। কেউ বলছেন বিমান ওড়ার ঠিক পরেই দুর্ঘটনা ঘটেছে, কেউ বলছেন নামার সময়। নেতাজির বিশ্বস্ত সঙ্গী হাবিবুর রহমান যে ভয়াবহ পোড়াক্ষতের কথা বলেছিলেন, হাসপাতালের কর্মীদের রেকর্ডে বা বয়ানে তার কোনো মিলই পাওয়া যায়নি। শুধু তাই নয়, আরও শুনুন, সুভাষচন্দ্র বসুর নামে কোনোদিন কোনো ডেথ সার্টিফিকেটই ইস্যু করা হয়নি। মৃতদেহ বা দুর্ঘটনাস্থলের কোনো ছবি তোলা হয়নি। এমনকি আইবির ফিল্ড এজেন্টরা নিজেদের ভেতরের রিপোর্টে এই দুর্ঘটনাকে সাজানোর নাটক বলে উল্লেখ করেছিলেন। আর নেতাজি নিজের দাদা সুরেশ বসু শাহনওয়াজ কমিটি রিপোর্টে সই করতে অস্বীকার করে এটিকে একটি জালিয়াতি বলেছিলেন। আর সবকিছুর উপরে সবথেকে বড় প্রমাণ হল বিচারপতি মুখার্জি কমিশনের রিপোর্ট। কমিশন তার তদন্ত শেষে আনুষ্ঠানিকভাবে রায় দিয়েছিল যে ওই বিমান দুর্ঘটনা কখনো ঘটেইনি। কিন্তু তৎকালীন ভারত সরকার কি করল? সেই রিপোর্টটাকেই খারিজ করে দিল, সংসদে পেশ করতেও অস্বীকার করল। কেন? প্রশ্নটা থেকেই যায়। তাহলে এই সব প্রমাণগুলো হাতে নিয়ে আমরা কোথায় এসে দাঁড়াচ্ছি? সরকারি ফাইল হয়তো বন্ধ করা যায়, কিন্তু সত্যিটা কি আর ছাপা থাকে? কেসটা কিন্তু এখনও খোলাই আছে। এই স্লাইডটা একবার দেখুন, পুরো ছবিটা পরিষ্কার হয়ে যাবে। ১. রাজনৈতিক ভয় থেকে চালানো ২০ বছরের নজরদারি। ২. রাশিয়ায় বেঁচে থাকার বিশ্বাসযোগ্য রিপোর্টকে ইচ্ছাকৃতভাবে এড়িয়ে যাওয়া। ৩. দেশের সম্পদ লুট হতে দেখেও নীরব থাকা। আর ৪. প্রমাণহীন স্ববিরোধী তথ্যের ওপর ভিত্তি করে একটা মৃত্যুর গল্প তৈরি করা। এই ৪টে স্তম্ভই কিন্তু একটা গভীর ষড়যন্ত্রের দিকে ইঙ্গিত করে। এই দ্বিচারিতা, এই হিপোক্রেসিটাই বোধহয় সবচেয়ে বেশি কষ্ট দেয়। প্রকাশ্যে সরকার আজাদ হিন্দ ফৌজের বীরদের জন্য উকিলের পোশাক পরেছে, তাদের সম্মান জানাচ্ছে, কিন্তু পর্দার আড়ালে তাদেরকেই নতুন ভারতীয় সেনাবাহিনীতে প্রবেশ নিষিদ্ধ করার জন্য গোপন চুক্তি করছে। এটা ছিল নেতাজির আদর্শকে ইতিহাস থেকে মুছে ফেলার একটা পরিকল্পিত চক্রান্ত। তাই শেষ প্রশ্নটা থেকেই যায়, এটা কি স্বাধীন ভারতের ইতিহাসের সবথেকে বড় ব্যর্থতা ছিল, নাকি তার চেয়েও বেশি কিছু, একটা ঠান্ডা মাথায় করা বিশ্বাসঘাতকতা? এই ফাইলগুলো খোলার পর উত্তরটা খোঁজার দায়িত্বটা হয়তো আমাদের সবার।